সবাই শুনতে পাচ্ছ? আচ্ছা, বলতেছিলাম আমরা যে ওই দিন অঙ্কটা করেছি, আমাদের কন্ডিশনে কয়টা সমীকরণ ছিল? এই পাঁচটার মধ্যে দুইটা বাদ দিলে x গ্রেটার দেন ইকুয়াল 0 y গ্রেটার দেন ইকুয়াল 0 এই দুটো যদি বাদ দেই তাহলে কয়টা সমীকরণ ছিল? তিনটা। এই তিনটা হওয়ার কারণে আমাদের অঙ্কটা কঠিন হয়ে গেছে। যদি দুইটা হইতো তাহলে অঙ্ক সহজ হইতো। তা আমাদের পরীক্ষায় বেশি ক্ষেত্রে আমাদের দুইটা, মানে আমাদের সব অঙ্ক দুইটা সমীকরণ থাকবে। কয়টা সমীকরণ থাকবে? দুইটা দুইটা সমীকরণ থাকবে। দুইটা সমীকরণ যদি থাকে তাহলে বিষয়টা কি না এত কঠিন না, হ্যাঁ? এত কঠিন না। আচ্ছা, এখানে এই যে বেসিক যে বিষয়টা, এখানে আমরা বেসিক বিষয়গুলো অঙ্ক করার পরে আমরা করব। শুরুতে যদি বেসিক বিষয় আলোচনা করি, এই যে এখানে এগুলো আমরা তোমরা বুঝতে পারবে না। আগে আমরা অঙ্ক করে আসি, তারপরে আবার এসে কিছু বেসিক এখান থেকে কিছু করবো, তখন আমরা অনেক কিছু বুঝতে পারবো, হ্যাঁ? আচ্ছা, আমরা ওই দিন এই অঙ্কটা করার চেষ্টা করেছিলাম। এই অঙ্কটা করা কি হয়েছিলাম, চেষ্টা করেছিলাম। দেখো, এই যে একটা সমীকরণ, দুইটা সমীকরণ, তিনটা সমীকরণ। না ফিদা শুনতে পাচ্ছ? না ফিদা, তানজিনা, না ফিদা, না ফিদা কি ক্লাস করতেছ? ক্লাস করে না? একজন বলো তো ক্লাস করে কিনা। ক্লাস ক্লাস অন করে কি অন্য কাজ করতেছে? আদিবা, আচ্ছা, তাহলে আমরা এটা করতেছি, আমাদের এখন তিনটা সমীকরণ হলে একটু তোমাদের গ্রাফটা সতর্কতা সহিত রাখতে হবে। আবার বলে দিই, সমীকরণ যদি কয়টা হয়, তিনটা হয়, তাহলে গ্রাফটা একটু সতর্কতার সহিত কি করতে রাখতে হবে, না হয় ভুল হতে পারে। যদি সমীকরণ যদি দুইটা হয়, তাহলে গ্রাফ নিয়ে ঝামেলা হবে না। গ্রাফ নিয়ে কি হবে না, কিন্তু তিনটার ক্ষেত্রে গ্রাফের ক্ষেত্রে অনেক সতর্ক থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দুইটার জন্য করি, হ্যাঁ, পরে তিনটা করবো। যেমন দেখো, আমাদের এখানে দুইটা কন্ডিশন। আচ্ছা, আমি কিছু অঙ্ক জিনিস আমি তোমাদের গতকাল যে জিনিস পড়াইছি এগুলো আর আমি আজকে করাবো না। ঠিক আছে, তুমি নিজেরা করবা। কি বলছি বুঝছো? যেমন এখানে প্রথম বিষয়, এই যে এখানে তো সবাই দেখো, এই যে উদাহরণ 2, নিম্নলিখিত শর্তানুসারে z ইকুয়াল 2x মাইনাস ওয়াই এর সর্বনিম্ন মান নির্ণয় করো। তা আমরা কি করতে পারবো? সর্বনিম্ন মান নির্ণয় করতে পারবো, তাই না? হ্যাঁ, সর্বনিম্ন মান। আর দেখো, শর্ত আছে কি বলতো, এক্স প্লাস ওয়াই লেস দেন অর ইকুয়াল 5, এক্স প্লাস 2y গ্রেটার দেন অর ইকুয়াল 5, এক্স ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল 8, আর এক্স ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল 0। এই কথাটা মানে নিয়েছে তোমার এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 0, ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল 0। বুঝতে পারছো? একসাথে লেখছো না, এক্স কমা ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল 0, তার মানে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 0, ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল কি? সবাই বুঝতে পারছো? যদি এরকম থাকে এক্স কমা ওয়াই কমা জেড গ্রেটার দেন অর ইকুয়াল 0 থাকলে, তাহলে কি হবে? এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 0, ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল 0, জেড গ্রেটার দেন অর ইকুয়াল 0। নাফিজা ক্লাসে আছো? আচ্ছা, দেখি দিনের বেলা বিষয়টা আমি দেখি। দিনের বেলা করাইলে আমাকে শুক্রবার, শুক্র, শনি এই দুদিন ক্লাস করাতে হবে। এখন আমি তো কলেজের টাইমে তো আর এই দিনের বেলা করাতে পারি না। আচ্ছা ঠিক আছে, তারপরে আমি দেখি, চেষ্টা করি, হ্যাঁ। আমার আর লোডশেডিং এখন, আমি তো বলছি তোমাদের রুম ঘরে গিয়ে মোবাইলে নেট পায় না। এমবি ফোনে আছে কিন্তু কাজ করে না নাকি? নেট ঘরে কাজ করে না নেট? ও আচ্ছা আচ্ছা। মোবাইল কি তোমার একাধিক মোবাইল আছে বাসায়? একাধিক মোবাইল থাকলে একটা মোবাইল বাইরে রেখে হটস্পট দিয়ে ক্লাস করবা। ঠিক আছে? যদি একাধিক মোবাইল থাকে
আমারও তো তোমাদের যে নিন্দুপুর গিয়ে যখন ক্লাস করাইছি, আজকে আজকে আমি বাড়ি থেকে ক্লাস করাইতেছি। আমি তোমাদের নিন্দুপুর গিয়ে যখন ক্লাস করাইছি, এই যখনই মোবাইলটা ঘরের ভিতরে রাখি ওই দিনই ক্লাসে ডিস্টার্ব করে, সমস্যা হয়। যেন আমি দেখছি পরে বাইরে যদি মোবাইলটা রাখি তাহলে আবার ক্লাসটা একদম নিট অ্যান্ড ক্লিন হয়। আচ্ছা এখন দেখো, আচ্ছা ইয়া আমি তো আগামীকাল কলেজে যাব, কলেজে তোমাদের ক্লাস করাইতে পারবো না। যদি আমেনা ফাতেমা ওই দুইজনকে বলো যে আমার এই যে 01624019964 এটার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দিতে বলো, ঠিক আছে? 01624019964 এটার হোয়াটসঅ্যাপ নক দিতে বলো। আর ওরা আমাকে মাঝে মধ্যে ক্লাস গ্রুপে ইনভাইট হওয়ার জন্য আমাকে নক দেয়, কিন্তু গ্রুপে তো আমি এত সহজ ইনভাইট করবো না। গ্রুপে আমি ইয়ে করবো না, গ্রুপে আমার অ্যাড হইতে হলে আগে ওর ক্লাস করতে হবে, আমাকে ক্লাস করে দেখাইতে হবে যে ওরা ক্লিয়ার, ওরা ক্লাস করতেছে রেগুলার। কি বলছি বুঝছো? ওদেরকে বললো আমি যে আমার এই নাম্বারে নক দিতে, আর বলবা যে স্যার যে ক্লাস করায় আগে তোমাদের ক্লাস করতে হবে, তোমরা যে ক্লাস করো এটা স্যার বুঝার যে ক্লাস রেগুলার করবে এন্ড শুরু হওয়ার পর তোমাদের গ্রুপে অ্যাড করবে, ঠিক আছে? কারণ আমি গ্রুপে অ্যাড করলাম, ওরা ওদেরকে ক্লাসে পাবো না, তাহলে তো আমার গ্রুপে অ্যাড করে লাভ নেই। এই জন্য আগে বলবো আমার ক্লাস আগে কন্টিনিউ করতে, যখন দেখি যে ওরা ক্লাস করতেছে তখন আমি গ্রুপে অ্যাড করবো। এটা মেসেজটা দিয়ে দিও, ঠিক আছে? আর এই নাম্বারে আমাকে নক দিতে বললো। আবারও বলে দিই, যদি ক্লাস না করে এবার যারা পরীক্ষা দিচ্ছে ওরা কিন্তু বুঝতেছে, জিজ্ঞাসা করে দেখো প্রত্যেকের অবস্থা খারাপ। এই জেবিন কত ভালো স্টুডেন্ট ছিল, জেবিন পরীক্ষা খারাপ করছে, বুঝছো? ওরা মনে করছে যে শুধু ক্লাসের পড়াই সবকিছু হয়ে যাবে, কাভার হয়ে যাবে, স্যাররা যা পড়াচ্ছে তাই মনে পরীক্ষা আসবে, বিষয়টা কিন্তু তা না। আমরা যা পড়াবো ক্লাসে তা কিন্তু পরীক্ষা অনেক কিছু শিখতে হবে তোমাদের। কি বলছি বুঝছো? কারণ অনেক কিছু আমাদের সব কিছু শিখে 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 যেতে হবে। আচ্ছা এখন দেখো এক্স ওয়াই জেড, আচ্ছা এখানে দেখো এই বিষয়গুলো দেখো। এখন আমাদের কিন্তু ওই দিন মূলত সব অঙ্কই শেষ, খালি গ্রাফটা সমস্যা ছিল। গ্রাফটা কি ছিল সমস্যা ছিল? হ্যাঁ হ্যাঁ সেটাই, আমরা ওইটা বুঝে দেবো। তাহলে আমাদেরকে এখানে সর্বনিম্ন মান বের করতে বলছে, তুই প্রথমে লিখবো সর্বনিম্নকরণ, আর সর্বোচ্চ মান বের করতে হলে সর্বোচ্চ মান বের করতে বলে লিখবো সর্বোচ্চকরণ, ঠিক আছে? আর এখানে জেড এর জায়গায় তুমি চাইলে জেড মিনিমাম লিখতে পারো। সর্বনিম্নকরণ কি জেড মিনিমাম ইকুয়াল টু 2x - y, তাহলে এটা লিখতে পারো। তাহলে প্রথম লাইনে কোনো সমস্যা আছে কোনো? এবার দ্বিতীয় লাইন সীমাবদ্ধতার শর্ত সমূহ। এখানে সীমাবদ্ধতার শর্ত কয়টা আছে? যে একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে? এই যে চারটা, এগুলো লিখবো একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে? এরপরে কাজ হচ্ছে এগুলো কিন্তু এই যে এখানে সব প্রত্যেকটা কিন্তু অসমতা, এগুলোর প্রত্যেকটা কি বলতো? এরপরে কাজ কি প্রদত্ত অসমতা গুলোকে কি ধরবো? সমতা ধরবো। প্রদত্ত অসমতা গুলোকে সমতা ধরে সমীকরণগুলোর লেখচিত্র অঙ্কন করি এবং সমাধানের সম্ভাব্য অনুকূল এলাকা বের করি। একই কথা, সব জায়গায় কিন্তু একই কথা, এই এক কথাই, আর কোনো কিছু নাই, ঠিক আছে? লেখাটা লিখবো অতএব আমরা পাই, অথবা আমরা পাই, এগুলো এই লেখাটা মেন কথা না, মানে সিরিয়ালি লেখবা, লেখলে যে অতএব আমরা পাই, অতএব আমরা কি পাই, এই লেখাটা কিন্তু মুখস্থ করার দরকার নাই। যে অতএব আমরা পাই লিখতে হবে, না লিখলে ভুল হয়ে যাবে, বিষয়টা এরকম না। তুমি কিছু না লিখেও যদি কি করো, এই যে চারটা কন্ডিশন লেখো, ওকে, ঠিক আছে? যেটুকু লেখার পর তুমি কোনো কিছু লিখলে না, প্রথম কন্ডিশনটা লেখলা যে x + y = 5, এরপরে এটা কি করবো x/5 + y/5 = 1, বুঝতে পারছো? এই কাজটা কেন করি জানো? এই কাজটা করছে গ্রাফ আঁকার জন্য। এইভাবে করলে গ্রাফ আঁকাটা সহজ, এইভাবে করলে গ্রাফ আঁকাটা কি হ্যাঁ x এর খণ্ডিত অংশ আর y এর খণ্ডিত অংশ বের করে ফেলছি, মানে এইভাবে একবার গ্রাফ আঁকা সহজ, এই জন্য এই কাজটা করছি। ঠিক সেম ভাবে দেখো
এই যে 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ কি x প্লাস 2y ইকুয়াল টু 8, x প্লাস 2y ইকুয়াল টু কত 8, x প্লাস 2y ইকুয়াল টু 8, তাহলে x বাই 8 প্লাস y বাই 4 ইকুয়াল কত 1, ঠিক আছে। এরপরে 3 নম্বর কন্ডিশন কি x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু কত 0, ওই 3 নম্বর সমীকরণ দেয় এটাকে দিবে 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, এটা 3 নম্বর সমীকরণ, এটা 4 নম্বর সমীকরণ, একই লেখা কোনো চেঞ্জ হবে না, সব অঙ্কের মধ্যে একই লেখা হবে, বুঝতে পারছো সেটা। যোগাশ্রী প্রোগ্রামে যত অঙ্ক আছে এই সেম ফরম্যাটে সব লিখবে, এখানে একটা অঙ্ক শিখে মানে তোমার সব অঙ্ক শিখে, বুঝে নাও, তুমি একটা অঙ্ক ভালো করে শিখবে মানে তোমার সব অঙ্ক শেষ, ঠিক আছে। ওকে, এরপরে যাও, এখানে মূল সমীকরণ কি দুইটা না বলো তো, এই দেখো আমি এখন বুঝাই দেবো সেটা, এখানে কিন্তু কোনো লেখা টাকা নাই কিছু। এখন দেখো তো আগের মতো একটা অক্ষ নিবা, দেখো এই অক্ষটা আছে কি অক্ষ, কালারটা চেঞ্জ করে দিই, বলো তো এই অক্ষটা কি অক্ষ, এটা x অক্ষ, এটা কি অক্ষ বলো তো, অবশ্যই গ্রাফে, অবশ্যই অবশ্যই তোমাদের গ্রাফ পেপার রাখতে হবে, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, আর এই যে বিন্দু সেট করে দিয়েছে এটা হচ্ছে মূল বিন্দু, এটা কি বিন্দু, মূল বিন্দু, ঠিক আছে। তাহলে x অক্ষ y অক্ষ বুঝতে পারছো। আচ্ছা, আমাদের প্রথম সমীকরণটা কি ছিল এখানে বলো তো, x বাই 5 ইকুয়াল টু, তাহলে বলো তো x অক্ষ বরাবর প্রথম বলতো x অক্ষরে কোন বিন্দু সেট করবে, 50 বিন্দুতে না, 50 বিন্দুতে, আর y অক্ষরে কোন বিন্দু সেট করবে 0, তাহলে x অক্ষরে 50 বিন্দু সেট করে দেখো, এখান থেকে কয় গুণ নিতে 1 2 3 5 10 15 20 25, তার মানে প্রতি এক গড়কে বলতো প্রতি একের জন্য কত গড় ধরছে, 5 ধরছে। এখন এখানে তার মানে সবগুলোর জন্য প্রতি একের জন্য 5 টাকা করতে হবে, বিষয়টা বুঝতে পারছো। আবার বলে দেই এটা কিন্তু ফিক্সড না, তুমি তোমার মনে তোমার ইচ্ছা মতো ধরবা, এরা 5 ধরছে আমি যদি 2 ধরি কোনো সমস্যা নাই, আমি যদি 3 ধরি তাহলে কোনো কি নাই সমস্যা নাই, তাহলে এরা এরা একের জন্য 5 ধরছে। এখন একের জন্য 5 ধরছে জানো, যদি আমি একের জন্য 1 ধরি গ্রাফটা ছোট হয়ে যাবে না, একের জন্য 1 ধরলে তো যে 5 ধরে না আসবো, আবার আরেকটা যাবে এখানে, দেখো তো গ্রাফটা কি ছোট হয়ে গেছে না বলো তো, গ্রাফটারে বড় করার জন্য মানে এটা ম্যাগনিফাইং গ্লাস, তুমি যদি মানে বিষয়টা আছে তোমার মানে ম্যাগনিফাইং গ্লাস তো চিনো, ম্যাগনিফাইং গ্লাস তো যে ম্যাগনিফাইং গ্লাস যদি আমি কোনো কিছু ধরি সেটা কি বড় বড় দেখা যায় না, তার মানে তুমি যদি এই যে এখানে তো 550 আছে, তুমি যদি যে একের জন্য যদি বেশি গড় ধরো তাহলে ম্যাগনিফাইং গ্লাসের মতো গ্রাফটা কি বড় হয়ে যাবে, গ্রাফটা কি হয়ে যাবে। আবার যদি একের জন্য যদি তুমি কম গড় ধরো, মনে করো একের জন্য তুমি পয়েন্ট একের চেয়ে আর কম গড় ধরছো, কথা বলতে পারলাম, মানে তুমি মনে করো মানে মনে করো তুমি 10-এর জন্য ধরছো এক গড়, 10 এককের জন্য তুমি 1 গড় ধরছো, 1 গড় ধরছো মানে এরকম এখান থেকে 1 গড় ধরছো, তখন গ্রাফটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে তখন। তার মানে তুমি একের জন্য যত বেশি গড় ধরবা গ্রাফটা তত বড় হবে, আবার তুমি মনে করো যত কম গড় ধরবা গ্রাফটা তত কি হবে, ছোট হবে। আর আমরা যদি গ্রাফটা একটু বড় করে দেখালে গ্রাফটা সুন্দর দেখাবে না, এই জন্যই এখন তোমরা তোমরা তোমাদের সুবিধার মতো তুমি ধরবা, আর বলে দিই তোমরা তোমাদের সুবিধার মতো ধরবা, এইটা ধরবা কিন্তু যেটাই ধরবা না কেন তো সবগুলো সমীকরণের জন্য এটাই ধরতে হবে, কথা বলতে পারলাম। যদি আমি যদি এখানে আমাদের অঙ্কের মধ্যে 5 গড় ধরছে একের জন্য 5 গড়, তাহলে এখানে মোট 5টা সমীকরণ আছে, 4টা সমীকরণ আছে, সবগুলোর জন্য একের জন্য 4 গড় ধরতে হবে, ঠিক আছে। তাহলে বলতো এই 50 বিন্দুটাতে আমি যদি গ্রাফে বসাই তাহলে 100 বরাবর 25 গড় যাবে না, এই যে এনে 25 গড়, আর ওয়াই মান কত 0, ওয়াই মান কত এটা তো যাবে না, তাহলে এখানেই থাকবে ঠিক না, তাহলে 50। আরেকটা দেখো আবার ওয়াই অক্ষ কি কোন কোন সেট করে 05 বিন্দু সেট করে, ওয়াই অক্ষ কোন বিন্দু সেট করে 05 বিন্দুতে কি করে ছেদ করে, 05 বিন্দুতে বুঝো x এর মান 0 তো ডান হয়ে যাবে না বাম হয়ে যাবে না, আর y এর মান হলো 5, তাহলে কি 25 গড় যাবে না বলো তো, 25 গড় যাবে না, তাহলে 25 এখান থেকে দেখো 25 গড় 5 গড় 10 গড় 15 গড় 20 গড় এই হলো 25 গড়, দেখতে পাচ্ছ।
এখন এই দুইটা বিন্দুর কি করবা, এই দুইটা বিন্দুর যোগ করে সামনে পিছনে বাড়াই দিবা, কারণ তো সরল রেখাটা এখন শেষ আছে কোনো। এই দুইটা বিন্দুকে যোগ করবা, যোগ করার পর এদিকে বাড়াই দিবা, আবার এদিকে কি করবা, বাড়াই দিবা। বাড়াই দিলে যে যে সমীকরণটা হবে কার সমীকরণ, কার কোন সমীকরণ লেখো চিত্র, 1 নম্বর সমীকরণ লেখো চিত্র না। এই জন্য এখানে পাশে টান দিয়ে লিখে দেবে যে 1 নং, যে লিখে দিচ্ছে 1 নং। বুঝতে পারছো? ঠিক সেম ভাবে তোমার দ্বিতীয় সমীকরণটা কি ছিল, x/8 প্লাস y/4 ইকুয়াল টু 1 না, বলো তো 1। আচ্ছা আরেকটা জিনিস দেখাই দেই, এখন তো এটা এটা পরে যায়, আরেকটা জিনিস দেখাই দেয়, এখানে এখানে দেখাই দেয়। এখন যে এইটা যে আমরা রাখলাম, এই যে সরলরেখাটা আমরা রাখলাম, গ্রাফ রাখলাম, এটা শুধুমাত্র কি বলতো, ওই যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 লেখা, 5 এর গ্রাফ না। কিন্তু আমার আমার তো ইকুয়াল ছিল, আমার ইকুয়ালের সাথে আর কি ছিল, এক্স প্লাস ওয়াই লেস দেন অর ইকুয়াল 5 ছিল না। হ্যাঁ, তাহলে এখন আমার তো লেস দেনের জন্য আমার কোন কোন অংশটা আসবে, এটা বের করতে পারে, এটা বের করার জন্য বলছে মূল বিন্দু বসাবা। কোন বিন্দু বসাবা, মূল বিন্দু বসা। মূল বিন্দু বসাই, মূল বিন্দুতে এক্স এর মানও 0, ওয়াই এর মানও কত, তাহলে এক্স এর মান 0 আর ওয়াই এর মান 0 বসাই, তাহলে 0 পাই না। এটা কি 5 এর থেকে, তাহলে কন্ডিশনটা কি সঠিক হয়েছে কিনা বলো তো, কন্ডিশনটা সঠিক হয়েছে কিনা, 0 মান যদি সঠিক হয়, তাহলে যেহেতু মূল বিন্দু বসা সঠিক হয়েছে, তাহলে মূল বিন্দুটা যে দিকে আছে ওই দিকের সবগুলো মানের জন্য, ওই দিকের সবগুলো মানের মানে ওই দিকের সবগুলো মান হবে এটার ভিতরে। কথা বলতে পারলাম? তাহলে দেখো তো, এটা হলো আমার গ্রাফ, আর দেখো এটা হলো আমার গ্রাফ, এটা হলো আমার কার গ্রাফ বলো তো, কার গ্রাফ, মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 এর গ্রাফ, 5 এর গ্রাফ। পাশাপাশি আমার কি আছে, এক্স প্লাস ওয়াই লেস দেন 5 আছে না, এটার সাথে সাথে 0 বসালে কি হয়, সত্য হয়, সত্য হয় না। তাহলে এখান থেকে এই 0-র পাশে, 0-র দিকে, যেহেতু 0 সত্য হয়েছে, 0-র দিকে সব মান এই লেখো, এই সমীকরণ সিদ্ধ করবে। কথা বলতে পারলাম? তার মানে এই পাশে সবগুলো মান আমার এটার অন্তর্ভুক্ত, এটার অন্তর্ভুক্ত। বুঝতে পারছো বিষয়টা, কি বলছি বুঝতে পারছো, কি বলছি বুঝতে পারছো? এই যে এখানে সবগুলো মান যোগ হবে কেন বুঝছো তো, কারণ 0 বসায় কি হয়, আমার সমীকরণ স্যাটিসফাই হয়। এই জন্য 0টা যেই পাশে আসে সেই পাশে সব মান, মানে এই রেখাটার 0টা, এই রেখাটা যে পাশে 0 আছে ঠিক রেখাটা থেকে ওই পাশে সবগুলো মান আমার এই সমীকরণের সমাধান। এই সমীকরণের কি বলতো, সমাধান। বুঝতে পারছো? এই জন্য আমার তো এখন তো আমার, এই জন্য আমি এখানে কি করছি বলতে দেখছো সব, এই জন্য এখন দেখো আমি একবার দেখাই দিই। এই কারণে আমরা এখানে কি দেখো, এখানে কি করছে দেখো তো, এখানে একটা তীর চিহ্ন দেওয়া আছে, দেখো এখানটা কি চিহ্ন দেওয়া আছে বলো তো, তীর চিহ্ন দেওয়া আছে না। এই তীর চিহ্ন এখানে, এই তীর চিহ্ন দিয়ে বুঝাচ্ছে যে এই পাশে সব মান, এই রেখার এই পাশে সব মান এই সমীকরণের অন্তর্ভুক্ত। কথা বুঝতে পারছো? ওকে, এটা নিয়ে কার কোন সমস্যা আছে কোনো? দেখো এখানে একটা তীর চিহ্ন দেওয়া আছে না, এখানে একটা তীর চিহ্ন দেওয়া আছে না, তার মানে এটা তো বোঝাচ্ছে যে দেখো এখানে একটা তীর চিহ্ন দেওয়া, এখানে একটা তীর চিহ্ন দেওয়া, আমার এই তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছে যে এই রেখাটার এই পাশে সবগুলো মান এই সমীকরণের কি সমাধান, এই সমীকরণে কি বলতে হবে, সমাধান। অর্থাৎ বিষয়টা বুঝতে পারছো? ওকে, এটা কি ক্লিয়ার? এটা সেম ভাবে আমাদের এখান থেকে আরেকটা আছে, x/8 প্লাস y/4 ইকুয়াল টু 1, ঠিক না? x/8, ওই যে x/8 প্লাস y/4। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি ধরছি, আমরা এক গড়কে 5 ধরছি না, এক গড়কে 5 ধরছি না, এক গড়কে 5 ধরছি। তাহলে বলো তো এটা কি 1 করে কোন সেট করবে, 8 0 সেট করবে না, আর y করে কোন সেট করবে 0। তানজিনা এটা কি বুঝতে পারছো তুমি? 1 করে যদি 8 0 সেট করবে আর y করে 4 0 সেট করবে, মানে x এর নিচে যা থাকবে 8 0 আর y এর নিচে যা থাকবে 0 4। বুঝতে পারছো সেটা? তাহলে এখন দেখো, তাহলে এখন বলো তো, এখন এটার জন্য 8 এর জন্য কয় করে যাবো, 40 করে যাবো না? তাহলে হলো 25 25 30 35 40 আর y মান 0, ঠিক না? আবার দেখো এখানে আবার যে y এর মান, x এর মান 0, তাহলে মূলবিন্দু থেকে আর y কে পারবো কত কিলো, 20 হয়ে যাবো না, 20 ঘর, 20 ঘর দেখো 5 10 15 20,
ঠিক আছে? এখন আবার এই দুইটারে কি করে বলতো? এই বিন্দুটা আর এই বিন্দুটা কি হচ্ছে যোগ করে আগে পরে বাড়াই দিব। আগে পরে কি করবো? বাড়াই দিব, ঠিক আছে? এ কি বলছি বুঝছো? হ্যাঁ, এটা কয় নং রেখা? 2 নং রেখা, এই জন্য নাম দিতে হবে 2 নং। এই যে দেখো 2 নং, এবারে দেখো এখানে 2 নং দিয়ে দেওয়া হয়েছে। এখন তুমি তোমার মধ্যে যে কোনো এক জায়গায় যে কোনো এক জায়গায় মার্ক করে দিলেই হবে। পুরো এখানে মার্ক করতে দিলে তোমাকে এখানে মার্ক করে দিবে সেটা তা না। তুমি তোমার মতো এই রেখার উপরে যে কোনো এক জায়গায় মার্ক করে দিবা, ঠিক আছে? এই যে আমি রেখাটা আঁকলাম, এটা কি বলতো? এক্স প্লাস 2y ইকুয়ালস টু এইটের গ্রাফ না? কিন্তু আমার তো ইকুয়ালের পাশাপাশি কি আছে? এক্স প্লাস 2y গ্রেটার দেন অর ইকুয়াল এইটা আছে না? তাহলে আমি গ্রেটার দেনের জন্য এই কাজটা করছি? আমি শুধু ইকুয়ালের জন্য করছি? শুধু ইকুয়ালের জন্য করছি না, গ্রেটার দেনের জন্য করতে হলে আমাকে অঞ্চল দেখাতে হবে যে কোন অঞ্চলের মানগুলো আমার সমীকরণের সমাধান। গ্রেটার দেন অথবা লেস দেনের জন্য আমাকে অঞ্চল দেখাতে হবে। ওইখানে নির্দিষ্ট কোনো একটা মান থাকবে না, অনেকগুলো মান থাকবে। তাহলে আমাকে অঞ্চল কি করতে হবে? দেখাতে হবে, ঠিক আছে? অঞ্চল দেখানোর জন্য মূল বিন্দু মান বসাবা। দেখো আমার এখন আমার দেখা কিন্তু এটা, এখন তোমার দেখা এটা, দেখা এটা, ঠিক আছে? দেখা এটা। এখন মূল বিন্দু বসাই, তো মূল বিন্দু বসাইলে 0 প্লাস 2 ইন্টু 0 গ্রেটার দেন অর ইকুয়াল 8। তাহলে বল 0 প্লাস 0 0 এ না, গ্রেটার দেন অর ইকুয়াল 8। বলতো কন্ডিশন সত্য না মিথ্যা? 0 গ্রেটার দেন অর ইকুয়াল 8 এই সত্য না মিথ্যা? কারণ 0 কি এটাতে বড় হবে? তাহলে মিথ্যা। তার মানে 0 স্থানাঙ্ক বসায় মিথ্যা পাইছি, তার মানে এই দিকে মানগুলা হবে না। তাহলে 0 দিকে মানগুলো কি বলতো? তাহলে কোন দিকে? 0 যে দিকে আছে তার অপোজিট সাইডের মানগুলো আনসার। তাহলে 0 আছে আমার এই রেখার এই দিকে, তাহলে এগুলো হবে না যদি মিথ্যা। তাহলে আমার এই দিকে গুলো আনসার। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এখন দেখো তো অলরেডি দুইটা রেখার মধ্যে দেখো তো এটার মান আছে এইদিকে, এদিকে, সরি এটা না, এটার মান আছে এদিকে, 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 ঠিক না? বলো তো কমন অঞ্চল কোনটা পড়ছে? কমন অঞ্চল এই জায়গাটা কমন পড়ছে না? তাহলে এটা কমন, এগুলো কিন্তু কমন না। এগুলো কি না কমন? দেখো এই অঞ্চলটা কমন না, এই অঞ্চল স্যার একটার মধ্যে আছে আরেকটার মধ্যে নাই। আবার এই অংশটা কমন না, কারণ একটার মধ্যে আছে আরেকটার মধ্যে কি নাই। কিন্তু দেখো এই অঞ্চলটা কমন, দুইটার মধ্যে আছে। দুইটার মধ্যে কি আছে না? আছে। সবাইকে তুই বুঝতে পারছো? আমাদের কমন অঞ্চলটা নির্ণয় করতে হবে যে কোন অঞ্চলটা কমন, সবগুলোর মধ্যে আছে। তাহলে অলরেডি আমরা দুইটার মধ্যে আছে পাইছি যে এই জায়গাটা এখান থেকে শুরু করে এই মাঝ জায়গাটা দুইটার মধ্যে কি বলতো আছে। এখন আরেকটা আছে এক্স ইকুয়াল টু 0। এক্স ইকুয়াল টু কি বলতো? 0। তাহলে এক্স ইকুয়াল টু 0 কি বলতো? কোন রেখাটা বলতো? এই রেখাটা না, এই রেখাটা না, ওয়াই অক্ষ না? ওয়াই অক্ষ। এটা হলো কয় নং? এক্স ইকুয়াল টু 0 ওয়াই অক্ষ কয় নং? 3 নং না? 3 নং। এই যে 3 নং, দেখো এটা মার্ক করেছি 3 নং, ঠিক আছে? এটা যে কইছে এটা কার জন্য? এটা কি ইকুয়ালের জন্য না? x ইকুয়াল টু 0 এটা ইকুয়ালের জন্য না? কারণ আমার তো কন্ডিশন এখানে x গ্রেটার দেন আছে, গ্রেটার দেন আছে কি না? বলো x এর মান 0 থেকে বড় কোন দিকে? ডান দিকে না বাম দিকে? এই y অক্ষ থেকে, এই যে x এই y অক্ষ থেকে ডান দিকে x এর মান 0 থেকে বড় না বাম দিকে x এর মান 0 থেকে বড়? ডান দিকে। ডান দিকে। এইজন্য এখানে ত্রিকোণটা কি ডান দিকে হবে। এইজন্য এখানে ত্রিকোণটা কোন দিকে হবে? এখান থেকে ডান দিকে। এখান থেকে কোন দিকে? ডান দিকে। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এখন এখান থেকে ডান দিকে, এখান থেকে ডান দিকে, এখান থেকে ডান দিকে, এখান থেকে ডান দিকে, তাহলে বলতো এই অংশটা কি আমার কমন এটার ভিতরে আছে? কেমনে আছে? এই জায়গাটা কি আছে? এটা না, এটা কি আছে? তাহলে এখন এই অংশটা কি হয়ে গেল? বাদ হয়ে গেল না? কিন্তু দেখো আমি প্রথম দুইটা সমীকরণের জন্য চিন্তা করলে কিন্তু এই জায়গাটা আছে, এই জায়গাটাও কি বলতো আছে। কিন্তু ওই যে 3 নম্বর সমীকরণ যখন চিন্তা করবো তখন কিন্তু আমার কি যাবে?
এই জায়গাটা বাদ হয়ে গেছে, এই জায়গাটা বাদ হয়ে যাবে। এখন শুধুমাত্র এই যে এখানে এই যে আসছে, এখন এইটা ঠিক আছে, এই জায়গাটা আছে। আরেকটা আছে না বলতো, ওয়াই গ্রেটার ওয়াই ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0 কি 100 এর উপরে না? এটা কয় নং? দেখো 4 নং, 4 নং। এটা কয় নং বলো তো? 4 নং। আমার কি শুধু ওয়াই ইকুয়াল টু 0 নাকি ওয়াই গ্রেটার দেন 0 আছে? ওয়াই এর মান 0 থেকে বড় বলো তো, উপরের দিকে না নিচের দিকে? উপরের দিকে। তাহলে এখন তো উপরের দিকে যদি হয়, সব দিক তো উপরের দিকে, ঠিক না? সব দিক উপরের দিকে, তাহলে বলো তো উপরের দিকে হইলে এটা কিন্তু উপরের দিকে যাবে। তাহলে এই অংশটা কমন হয় কিনা বলো তো? এই অংশটা কমন হয় কিনা? তাহলে আমার তাহলে কমন অঞ্চল পাইছি কোনটা বলো তো? একমাত্র এই যে এই জায়গাটা পাইছি। সবগুলো কন্ডিশন কি সবাই কি করে বলো তো? দেখো এখানে কিন্তু এরকম একটা অংশ তো আরেকটা আছে, এটাও আছে, কিন্তু এটা কিন্তু মেনে চলে না। অংশটা কি পড়ছে কমন অঞ্চলের মধ্যে? এখানে কিন্তু মোট দুইটা, এখানে উপরে একটা ত্রিভুজের মধ্যে সে পূর্ণ হয়েছে, নিচে একটা ত্রিভুজের সে পূর্ণ হয়েছে, কিন্তু নিচেরটা কিন্তু আমার কমন অঞ্চল না, উপরেটা আমার কমন অঞ্চল। তাহলে আমার এটা হলো কমন অঞ্চল। এটা হলো কি অঞ্চল বলতো? যা যেটা কি করে সবগুলোর ভিতরে যেটা আছে, সবগুলোর ভিতরে যেটা কি আছে, এটা কি ক্লিয়ার? এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে বলো? প্রশ্ন আছে? আমাদের আমরা কিন্তু আমরা এখানে কি লিখছি বলতো? দেখো তো, আমরা কিন্তু এখানে লিখছি যে জিনিসটা, যে প্রদত্ত অসমতাগুলোকে সমতা ধরে সমীকরণগুলো লেখচিত্র অঙ্কন করি এবং সমাধানের সম্ভাব্য অনুকূল এলাকা বের করি। যে সমাধানের সম্ভাব্য অনুকূল এলাকাই হয়েছে কমন অঞ্চলটা। বুঝতে পারছো সেটা? আমার মনে রাখবা যে সমাধানের সম্ভাব্য অনুকূল এলাকা কোনটা? কারণ কমন অঞ্চলটাই এমনিতে সব, কমন অঞ্চলটাই সব সমীকরণকে সিদ্ধ করে। কারণ আমার কিন্তু এটা মানে এমন মানগুলো নিতে হবে যে মানগুলো সব সমীকরণকে কি করে সিদ্ধ করে। যেহেতু কমন অঞ্চলটাই এমন একটা অঞ্চল যেটা সব সমীকরণকে সিদ্ধ করে, তার মানে ওইখানে কি থাকবে? সমাধান থাকবে আমাদের। ওইখানে আমাদের কি থাকবে বলতে? সমাধানটা থাকবে। বুঝতে পারছো সেটা? এই জন্য সমাধানের সম্ভাব্য অনুকূল এলাকায় কোন অঞ্চলটা বলতো? কমন অঞ্চলটা, যে অঞ্চলটা সব সমীকরণকে কি করে সিদ্ধ। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে এখন দেখো, তাহলে কমন অঞ্চল তো আমরা পেয়ে গেছি, ঠিক না? কমন অঞ্চল আমরা কি বলতে পেয়ে গেছি। যখন আমি কমন অঞ্চল পাবো তখন দেখবো যে কমন অঞ্চলের মধ্যে কতটা কৌণিক বিন্দু আছে অথবা কতটা ছেদ বিন্দু আছে। যখন আমরা কমন অঞ্চল পাবো তখন দেখবো যে কত কমন অঞ্চলের ভিতরে কতটা কৌণিক বিন্দু। দেখো কৌণিক বিন্দু, অথবা এটা আরেক নাম কি বিন্দু বলতো? ছেদ বিন্দু বের করবো। বলতো এটা আমার এখানে কমন অঞ্চল, এটা আমার কমন অঞ্চল না? এখানে বলতো এখানে কৌণিক বিন্দু কয়টা আছে? 3টা। যে কৌণিক বিন্দু যদি না বুঝো, ছেদ বিন্দু দেখো, এই যে একটা ছেদ বিন্দু না? এই দেখো এখানে একটা ছেদ বিন্দু বলতে কার কার? ওই যে আমি যে চারটে রেখা আঁকছি, ওই 4টে রেখা ছেদ বিন্দু হতে হবে কিন্তু। বলতে পারলাম? যেমন তুমি কিন্তু যে এইটার সাথে, যেমন এই রেখাটা, এই রেখা ছেদ বিন্দু আছে না? এটা কিন্তু হইব না, কারণ এই রেখাটা কি আমার এখানে 4টা সমীকরণ আছে। আমার 4টা সমীকরণ, যে আমার যে 4টা সমীকরণ, একটা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5, এরপরে কত বলো তো? x plus 2y equal to কত? 8, x equal to 0, y equal to 0। 4টা সমীকরণ না? 4টা সমীকরণের 4টা রেখা, 4টা সমীকরণের ওই রেখাগুলা, এই রেখাগুলা পরস্পরকে যে বিন্দু ছেদ করে সেটা হলো ছেদ বিন্দু অথবা কৌণিক বিন্দু। বুঝতে পারছো সেটা? তাহলে এখানে এরকম বিন্দু কয়টা? দেখো এখানে একটা আছে, এই যে এটা আছে, যেটা কি এক আর দুই ছেদ করে না? এটা কি করে? এক আর দুই কি করে ছেদ করে? কৌণিক বিন্দু। আবার এখানে একটা আছে, এটা বলতো কি 1 আর 3 ছেদ করে না এটা? আবার এখানে একটা আছে, এটা কি ছেদ করে বলতো? 1 2 3 না 2 4 না না, এটা 2 3 ছেদ করে। এটা 2 3, এটা 1 3, ঠিক আছে? আর এটা কি বলতো? 1 2, এটা 1 2। এখানে ইয়ার নাই, 4-এ কোনো ছেদ বিন্দু নাই, এখানে 4-এ কোনো কৌণিক বিন্দু এখানে নাই, ঠিক আছে? আছে 4-এ কৌণিক বিন্দু, এখানে একটা আছে, এখানে একটা আছে। এটা কোন কাজ আছে কোনো? এটাকে আমার কি অনুকূল এই সমাধান কমন অঞ্চলের মধ্যে পড়ছে? এটা কমন অঞ্চল পড়ে নাই।
বিষয়টা বুঝছো? এখানে কৌণিক বিন্দু কয়টা? তিনটা। তাহলে এখন দেখো, এখন আমাদের লেখাটা দেখো, এখানে লেখাটা দেখো, লেখা আছে না? লেখা নেই, লেখাটা দেখো। একটা লেখা মুখস্থ করবে, তাইলেই হবে। যে লেখচিত্র হতে দেখা যায়, লেখচিত্র হতে দেখা যায় একের সকল বিন্দু এবং এর যে পার্শ্বে মূল বিন্দু। দেখো লেখচিত্র দেখা যায় যে ওরা গ্রাফে বর্ণনা দিছে যে এই দেখো, এই যে প্রথমে 1 নং গ্রাফটা বর্ণনা দিয়েছে যে একের সকল বিন্দু, যে 1 নং রেখা এটা না, বলতো এটা না? তাহলে একের সকল বিন্দু এবং এর যে পাশে মূল বিন্দু আছে, যে পাশে কোন বিন্দু আছে? ওই পাশের সকল বিন্দু, ওই পাশের সকল বিন্দুর জন্য x প্লাস ওয়াই লেস দেন অর ইকুয়াল 5 সত্য। কথা বুঝতে পারছো? ঠিক সেম ভাবে আবার দুই নঙ্গের সকল বিন্দু, 2 নঙ্গের কোন বিন্দু? কারণ এই যে 2 নং রেখার উপরে যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলোর জন্য কিন্তু সত্য, কারণ ইকুয়াল আছে না, এখানে ইকুয়াল আছে না? ইকুয়াল রয়েছে কোনো যে উপরের বিন্দুগুলোর জন্য, ইকুয়াল হচ্ছে উপরের বিন্দুগুলোর জন্য, আর গ্রেটার দেন বা লেস দেন হচ্ছে কোনো এক পাশে উপরে বা নিচের জন্য। কথা বলতে পারলাম? তাহলে এখন দেখো, 2 এর থেকে 2 নঙ্গের উপর সকল বিন্দু, আবার 2 এর সকল বিন্দু এবং এর যে পাশে কোন বিন্দু আছে? মূল বিন্দু আছে, সেই পাশে না তার বিপরীত পাশে? বিপরীত পাশে। তাহলে যে পাশে মূল বিন্দু তার বিপরীত পাশে সকল বিন্দুর জন্য x প্লাস 2y গ্রেটার দেন অর ইকুয়াল 8 সত্য। বুঝতে পারছো? এখানে তোমার ওই জিরোর বিষয়টা লেখার দরকার না, একটা আছে না? তাহলে আবার 4 নং আছে কিনা বলো তো? 4 নং x গ্রেটার দেন অর ইকুয়াল 0 আছে কিনা বলো তো? y গ্রেটার দেন অর ইকুয়াল 0 আছে কিনা? এটা তোমার বর্ণনা দেওয়া দরকার না, এটা তুমি খালি তোমার গ্রাফে দেখাবা। এটার বিষয়টা কোথায় দেখাবা? গ্রাফে দেখাবা এবং গ্রাফে থেকে হিসাব করবা, কিন্তু এটা লেখা আমি দেখানো কিনা দরকার। কিন্তু এটা কিন্তু কাজ আছে, কারণ এখানে কিন্তু এই জিনিসটা কিন্তু এই অঞ্চলে বাদ দিয়ে দিছে। কথা বলতে পারলাম? কিন্তু এটা লেখার মধ্যে দেখানো দরকার না, কিন্তু গ্রাফে দেখাতে হবে। আর যতটা এই x গ্রেটার দেন অর ইকুয়াল 0, x গ্রেটার দেন অর ইকুয়াল 0, y গ্রেটার দেন অর ইকুয়াল 0, এই দুইটাকে লেখার মধ্যে দেখানোর দরকার নাই। কিন্তু এই দুইটা ছাড়া যে সমীকরণ আছে বাকিগুলো এখানে যেভাবে আছে এভাবে দেখাবে। বুঝতে পারছো সেটা? যদি আরো একটা সমীকরণ থাকতো, লেখা যে 3 নঙ্গের সকল বিন্দু এবং এর যে পাশে মূল বিন্দু আছে, যদি মনে করো সঠিক হয় তাহলে মূল বিন্দুর দিকে, যে পাশে মূল বিন্দু আছে সেই পাশে সকল বিন্দুর জন্য এই সমীকরণ সত্য। ঠিক আছে? আর যদি সঠিক না হয়, যে 3 নঙ্গের উপর সকল বিন্দু এবং এর যে পাশে মূল বিন্দু আছে তার বিপরীত পাশে সকল বিন্দুর জন্য 3 নং সমীকরণ সত্য। বুঝতে পারছো সেটা? এরকম করে এই কথা লিখতে পারবে কিনা? তোমরা যে কোনো একটা লেখা পড়বা। আবার বলি, তোমরা যদি পড়ো, যদি অঙ্ক মানে বিভিন্ন অঙ্কের মধ্যে যদি লেখাটা চেঞ্জ করে ফেলে দরকার নাই, তোমার কাছে যে লেখাটা সহজ মনে করে পড়বা। যেমন এই লেখাটা মোটামুটি সহজ না? এই লেখাটা তাহলে তোমার সব অঙ্কের মধ্যে এই লেখাটাই লিখবা। সব অঙ্কের মধ্যে কি করবা? এখন তোমার যদি অন্য অঙ্ক করতে গিয়ে দেখো লেখাটা চেঞ্জ করে ফেলছে, এখানে ওই লেখা বাদ, তুমি এই লেখাটাই লিখবা। ঠিক আছে? লেখা ঠিক আছে। এরপরে শেষ। এরপরে লেখচিত্র হতে পাই সমাধানের সম্ভাব্য অনুকূল এলাকার নাম দেবো, কোন বিন্দুগুলোর নাম দেবো। তুমি এটা নাম দিলাম এ, এটা নাম দিলাম বি, এটা নাম দিলাম কি বলতো? সি। এখন তুমি যদি মন চায়, এটা তো তুমি তো জানো না কোনটা কি দিবা। তুমি চাইলে এটাকে বি দাও, এটাকে সি দাও, এটাকে ডি দাও। কথা বলতে পারলাম? তুমি তোমার মতো করে নাম দিবা, তোমার মতো করে কি দিবা? নাম দিবা। লেখচিত্র হতে পাই সমাধানের সম্ভাব্য অনুকূল এলাকা এবিসি। অনুকূল এলাকা কি বলতো? এবিসি। ঠিক আছে? এই এবিসি বের করার পরে আমি তিনটা এবিসি নাম দিলাম, একটা কৌণিক বিন্দুর নাম দিলাম এ, আরেকটা কৌণিক বিন্দুর নাম দিলাম বি, আরেকটা কৌণিক বিন্দুর নাম দিলাম সি। এরপরে কাজ হলো আমার এই কৌণিক বিন্দুগুলো স্থানাঙ্ক বের করা। কৌণিক বিন্দুগুলো কি বের করা? স্থানাঙ্ক বের করা। কথা বলতে পারলাম? তাহলে এখন আমরা লেখাচিত্র দেখতেছি, এখানে দেখতেই পাচ্ছি যে এ কৌণিক বিন্দুরা বলতে কার কার সাথে বিন্দু? 1 নং আর 2 নং সাথে বিন্দু। 1 নং আর 2 নং সাথে বিন্দু লিখবা যে এ হচ্ছে 1 ও 2 নং এর সাথে বিন্দু।
এটা উল্লেখ করে দিবা। এ হচ্ছে 1 ও 2 নং কি বিন্দু? ছেদ বিন্দু। এফেলে বি হচ্ছে বলো তো বি কার কার ছেদ বিন্দু? 1 ও 3 এর ছেদ বিন্দু। আর সি কার কার ছেদ বিন্দু? এটা উল্লেখ করে দিবা। এই জিনিসটা কি করে দিবা? অর্থাৎ তুমি যে ছেদ বিন্দুগুলো পাবা বা কৌণিক বিন্দুগুলো পাবা, সেই ছেদ বিন্দু বা কৌণিক বিন্দুগুলো কার কার ছেদ বিন্দু সেটা উল্লেখ করে দিবা। ঠিক আছে? উল্লেখ করার পর এখন আমাকে কৌণিক স্থানাঙ্ক এই যে কৌণিক বিন্দুগুলো স্থানাঙ্ক আমার লাগবে। অলরেডি দেখো এটা স্থানাঙ্ক আমি জানি না? তাহলে B05 এটা কোনো কিছু দরকার নাই, লিখে ফেলবে B05 যেটা জানো সেটা লিখে ফেলবা। এবার এটাও জানি, এটা কত বলো তো? 0.4। কিন্তু এটা কি আমরা জানি? জাস্ট এটা কিন্তু অনেকে যেটা করবে, অনেকে অঙ্ক মিলাতে পারে না, অনেকে এখান থেকে গণবে। আসলে নিয়ম তো এটাই। দেখবো যে এই বিন্দুটা এক্স অক্ষ বরাবর কয় একক গেছে? দেখো তো 1 5 10 10 গেছে না? 10 গেছে। আমরা তো 5 এর জন্য 1 ধরছি, 5 এর জন্য কত ধরছি? 1। 10 এর জন্য 2, 10 এর জন্য কত বলো তো? 2। এরপরে দেখো উপরের দিকে এতটুকু আসছে না? এখানে কত এখানে 5 10 15, তাহলে কত একক বলো তো? 3 একক। তাহলে 2 3 2 3, ঠিক আছে? না না, বড় এটা এখন আর তোমরা ছোট ক্লাসে পড়ো না। এখন আর তোমরা কি ছোট ক্লাসে পড়ো না। এখন এগুলো তোমাদের তোমরা এগুলো বলা দরকার নাই। যে যে তোমার খাতা বেশি দেখে বুঝতে পারবে, সে গণি নিবে। কথা বুঝতে পারছো? তোমাদের এগুলো করা দরকার নাই। এগুলো তো আমাদের কাজ এখানে গ্রাফের চেয়ে আর বড় কাজ আছে এখানে। তাহলে এখন বিষয়টা বুঝছো? এখানে তাহলে এ বিন্দু স্থানাঙ্ক 2 3, এ বিন্দু স্থানাঙ্ক কি বলতো? 2 3। তো এখন আমরা কি করবো? এ বিন্দুতে জেড এর মান বের করবো। আমার জেড আছে না? জেড দেওয়া আছে না? জেড কি ছিল? 2x - y না বলতো? তাহলে এ বিন্দুতে জেড এর মান বের করবো। তো এই বিন্দুর জন্য x এর মান বসাবো কত? 2, y মান বসাবো 3। তো মান বসালে মানটা কত পাই? 1 পাই। মান কত পাই? বি বিন্দুতে আবার জেড এর মান বের করবো। মানটা কত পাই? সি বিন্দুতে জেড এর মান বের করবো। মানটা কত পাই? আমাকে সর্বোচ্চকরণ করতে বলছে না সর্বনিম্নকরণ করতে বলছে? সর্বোচ্চ না সর্বনিম্ন বলতে এখানে সর্বনিম্ন মান কত? এটা তো মাইনাস। তাহলে লিখবা যে স্পষ্টত এই সর্বনিম্ন মানটা আমরা কোন বিন্দুতে পাই? বি বিন্দুতে। লিখবা যে স্পষ্টত বা আমরা দেখতে পাচ্ছি যে স্পষ্টত বা আমরা দেখতে পাচ্ছি যে বি বিন্দুতে, বি মানে B05 বিন্দু জেড এর সর্বনিম্ন মান পাওয়া যায়। জেড এর সর্বনিম্ন মান পাওয়া যায়। এগুলো করে দিবা যে তাহলে সর্বনিম্ন মানের জন্য x এর মান হলো 0 আর y মান কত? 5। সর্বনিম্ন মানটা কত? বিষয়টা বুঝতে পারছো? আমরা কিন্তু করছি, কিন্তু আমরা যদি অঙ্কটা এভাবে করি না, অঙ্কটা কিন্তু আমরা অঙ্কটা মিলাইতে পারবো না। অঙ্কটা এভাবে করলে অঙ্ক তো তোমরা বুঝে গেছো না? কিন্তু আমি এখন আমরা যেভাবে গেছি এভাবে গেলে অঙ্কটা মিলাইতে পারবো না। আমাদেরকে একটি টেকনিক অবলম্বন করতে হবে। এই যে এই বিন্দুটা নির্ণয়ের ক্ষেত্রে, এই বিন্দুটা নির্ণয়ের ক্ষেত্রে টেকনিক কি করতে হবে? এই বিন্দুটা আমরা গণে বের করবো না, এই বিন্দুটা সরাসরি সমাধান করে বের করবো। সরাসরি সমাধান করে কি করবো? আমার সমীকরণটা কি ছিল? এটা কি এই যে 1 নং আর 2 নং এর সাথে বিন্দু না? 1 নং কি ছিল বলতো? x + y = 5। আর কি বলতো? x + 2y = 8। তুমি চাইলে হাতে সমাধান করতে পারো, আনাতে কি করবে? ক্যালকুলেটরে কি করবো? সমাধান করবো। হাতেই করবো অথবা ক্যালকুলেটরে কি বলতো? করবো। তো এখন তো আমি ক্যালকুলেটর করে দেখাই। এডমিশন টেস্টের জন্য হাতে করতে হবে, কারণ এডমিশন টেস্টে ক্যালকুলেটর থাকবে না। আর যদি তোমার নরমাল পরীক্ষা আমি ক্যালকুলেটর করবো। কথা বুঝছো তো? দেখো এখন দেখো তো x এর মান কত? এখানে x এর সহগ কত? 1। y এর সহগ কত? 1। আর কনস্ট্যান্ট কত? 5 না? 5। এখন 2 নং সমীকরণে x এর সহগ কত? 1 না? 1। y এর সহগ কত? 2। এরপরে কনস্ট্যান্ট কত? 8। মানে ফরম্যাট হবে এরকম, ax + by = c ফরম্যাটে নিয়ে, ঠিক আছে? a আর b হলো x এবং y এর সহগ, আর c হলো কি? কনস্ট্যান্ট।
যদি এরকম থাকে এক্স প্লাস 5y মাইনাস 8 ইকুয়াল টু 0 থাকলে তখন কি করতে হবে? এক্স প্লাস 5y ইকুয়াল টু 8 এই পাশে নিতে হবে। বুঝতে পারছো সেটা? তাহলে এখন ইকুয়াল টু এক্স এর মান 2 আর y এর মান কত? এইভাবে করলে তোমার অঙ্ক আর কি হবে না বলো তো? কারণ তোমাদের গ্রাফ অঙ্কনে ভুল হতে পারে। গ্রাফ তুমি গতকাল আমার গ্রাফ অঙ্কনে ভুলিছে না? তুমি তো পরীক্ষার মধ্যে অনেক টেনশনে থাকবা, ঠিক আছে? পরীক্ষা অনেক টেনশন, মাথা মাথা কাজ করবে না, অনেক সময় তোমাকে আরো প্রশ্ন আনসার করতে হবে, এখানে আনসার করতে গিয়ে তুমি পরের প্রশ্নের চিন্তা করবা, তখন অনেক এই টেনশনের কারণে তোমার গ্রাফ ভুল হয়ে যেতে পারে। এই জন্য এই সিস্টেমে করলে গ্রাফ ভুল হইলেও তোমার অঙ্ক ভুল হবে না। কথা বলতে পারলাম? যদি আমি যে সিস্টেমে দেখাই তুমি এই সিস্টেমে করো, তোমার গ্রাফ যদি ভুলও হয় কিন্তু তোমার অঙ্ক কি হবে না। কারণ এখানে মনে করো গণে মনে করো তুমি এখানে গড় কম বেশি হয়ে গেলো, তুমি সমাধান করলি করে ফেলছো, তখন তুমি লিখে দিবে এটাই, ঠিক না? আর এদিকে এনে কোনো সমস্যা নাই, মানে যেগুলো অক্ষকে সাত করবে সেগুলো এনে কোনো সমস্যা নাই। সমস্যা আছে কোনো? কিন্তু এরকম যদি রেখা 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 সাত করে, যদি এরকম এরকম হয়, রেখা রেখা সাত করলে তুমি এই রেখা আর এই রেখা সুন্দর করে সমাধান, এই রেখাটাকে আর এই রেখাটা সমাধান করে ফেলবা, সমাধান করলেই ছাত্রবিন্দু এলো এটা, ঠিক আছে? আবার এই যে এটার জন্য কি করবা, এই রেখাটা আর এই রেখাটাকে ক্যালকুলেট সমাধান করে ফেলবা, সমাধানটা এলো এটা, ঠিক ছিল এটা। বিষয়টা কি বুঝতে পারছো? যদি আমি তোমাকে এখন যেভাবে দেখাইছি এভাবে যদি করো অঙ্ক, তাহলে আর তোমার অঙ্ক সমস্যা নেই। আর ওই যে গণি গণি করলে অঙ্ক ভুল করবো। আমরা যেটা করছি, আমরা যখন পড়ছিলাম আমরা গণি গণি করছি, কিন্তু তখন আমরা ভয়ে ছিলাম, এই অঙ্ক তখন ভুল হোক অঙ্ক করার সাহস করছি না। কারণ গ্রাফ যদি না মিলাইতে পারি, একটা টেনশন ছিল যে গ্রাফ যদি কি করতে পারি, না মিলাইতে পারি। ওটা দেখা ওরা উল্লেখ করে দিয়েছে এখানে গ্রাফের মধ্যে, স্কেল এক্স ওয়াই বরাবর 5 গড় সমান সমান 1। বুঝছো? আমরা যে সিস্টেমে শিখছি এগুলো যদি সামান্য ভুল ত্রুটি হয়, তারপর আমাদের অঙ্ক কি হবে না, আমরা ওই যেগুলোকে আমরা সমাধান করে বের করবো। তাহলে এখন দেখো, এখন সর্বোচ্চকরণ সর্বনিম্নকরণ বললে কিন্তু আনসার এটা, কিন্তু আমার পরীক্ষা কিন্তু বলতে পারে সর্বোচ্চকরণ করো, তখন সর্বোচ্চকরণের জন্য বলতে আনসার কোনটা? 1। তাহলে লিখবা যে স্পষ্টত এ 0 2 3 বিন্দুতে জেড এর সর্বোচ্চ মান পাওয়া যায়। সুতরাং x = 0, y = 0 এবং সর্বোচ্চ মান z = 1। তাহলে কি অঙ্ক ক্লিয়ার আমাদের? তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিদি, কয়টা বাজে দেখো তো, কয়টা বাজে? 8টা 6। আচ্ছা, তাহলে হোমওয়ার্ক লেখো। আচ্ছা, হোমওয়ার্ক দেওয়ার আগে দেখো তোমরা পারবা, নিজেরা পারবা কিনা দেখো। 3টা সমীকরণ এলে একটু কঠিন হবে, কিন্তু 2টা সমীকরণের জন্য একদম ইজি। 2টা সমীকরণের জন্য কি একদম ইজি। আচ্ছা, 3টা সমীকরণ তুমি যদি 3টা সমীকরণের ক্ষেত্রে গ্রাফটা সতর্কতার সাথে আঁকতে হবে, কোনো ভুল করা যাবে না, কোনো কি করা যাবে না, ভুল করা যাবে না। কারণ যদি মনে করো একটা গ্রাফ গেল এভাবে, আরেকটা গ্রাফ গেল মনে করো এভাবে, আরেকটা গ্রাফ গেল মনে করো এভাবে, তাহলে তো এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু না, মানে দেখো কমন হতে হবে। কিন্তু এই গ্রাফটা যদি আমি এদিক দিয়ে না যদি এদিক দিয়ে দিয়ে দেই, তাহলে গ্রাফটা ভুল, অঞ্চলটা ভুল হয়ে গেছে না। এই জন্য 3টা সমীকরণের ক্ষেত্রে সতর্কতা সেদিকে রাখতে হবে। আচ্ছা, আগে দেখি তুমি কোনটা কোনটা পারবা দেখো। তুমি এটা তো কোনো সমস্যা নাই, এনে কয়টা কন্ডিশন, সমস্যা নাই। এখানে দেখো পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, তাহলে পি এর মান দেওয়া আছে 3 আর কিউ এর মান দেওয়া আছে কত, 4। এটা তোমরা করবা, হ্যাঁ? বাড়ি কাজ লেখো, বাড়ি কাজ লেখো 7 নাম্বার। এরপরে দেখো এই সেম ভাবে একটা একটা করলে তো পারবা নাকি? এখানে মোট দেখো কয়টা আছে, বেশি দিলাম না, একটাই দিলাম, একটাই দিলাম, হ্যাঁ? তাহলে আমরা 7 10 11 12 10 11 12 মধ্যে কয়টা কন্ডিশন, কন্ডিশন কয়টা করে, দুইটা করে, হ্যাঁ? আচ্ছা, এদিকে ধরে লাভ না, এদিকে আসলে একই, এদিকে ধরে লাভ না, এদিকে মূলত আমাদের ঝামেলা করবে না, এদিকে এগুলোকে আমাদের ঝামেলা করবে, এটি ঝামেলা করবে না। এক্স কাটা দেন 0 জন্য হয়েছে, কারণ তোমার ডান দিকের মানগুলো এই যে ওয়াই কে বলবো, আর ওয়াই কে দিকে উপরের দিকে মানগুলো, বুঝতে পারছো সেটা? তাহলে দেখো আমাদের বোর্ডে যেগুলো আসছে এগুলো কন্ডিশন 2টা, এগুলো কন্ডিশন কয়টা, 2টা। তাহলে তোমাদের এই যে 10 11 12 একটা করলে তোমরা সবগুলো পারবে না,
তাহলে তোমাদের 12 নম্বরটা বাড়ির কাজ। 12 নম্বরটা কি বাড়ির কাজ। আচ্ছা, এবার তিনটা কন্ডিশনের মধ্যে দেখো, আমি তিনটা কন্ডিশন একটু দেখাই দিই। হ্যাঁ, একটাই দিলাম, বেশি কথা বলেন, একটাই সুন্দর করে কইরো, ঠিক আছে? আগামীকালও পড়াবো, ঠিক আছে, এই জন্য একটাই দিলাম। আগামীকাল আমার বাসায় অনুষ্ঠান আছে, তারপরে তোমাদেরকে মিশো সিবি দেয়, আমি আগামীকাল পড়াবো। টাইম, হ্যাঁ আপাতত এটা আমি চিন্তা ভাবনা করতেছি তোমাদের টাইম শুক্রবার শনিবারে করতে চিন্তা ভাবনা করতেছি। হ্যাঁ, আচ্ছা দেখো, এই যে গ্রাফটা দেখো তো, কত ক্লোজ গ্রাফ না? এখানে দেখো তো তিনটা ক্লোজ গেছে না একদম। এই জন্য কিন্তু গতকাল আমরা মিলাইতে পারি নাই, হাতে করতে গেছিলাম তো, তিনটা গ্রাফ কিন্তু একদম ক্লোজ গেছে। তাহলে আমরা যে এখন তোমাদেরকে বলি, এখন তো আমরা আগের মতোই তো বিষয়টা, মনে করে 1 নং গ্রাফ আঁকছি, এরপরে মূলবিন্দু বসাবো, মূলবিন্দু যে দিকে সে যদি সত্য হয় মূলবিন্দুর দিকের গুলা যাবে, মিথ্যা হলে বিপরীত দিক গুলা, ঠিক আছে? এরকম 2 নং 3 নং, ঠিক আছে? আর এক্স এর জন্য উপরে, এটার জন্য উপরে মানগুলো, এটার জন্য মানে সবসময় মানগুলো প্রথম কোয়াড্রেন্টের ভিতরে থাকবে। সবসময় মানগুলো কোন কোয়াড্রেন্ট বলতো? প্রথম কোয়াড্রেন্টের ভিতরে থাকবে, যেহেতু আমার এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 0, ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল 0, এই দুইটা কন্ডিশনের জন্য মানগুলো সবসময় প্রথম কোয়াড্রেন্টের ভিতরে থাকবে। মানে আমার ইয়ার অঞ্চলটা, সম্ভাব্য অনুকূল এলাকার অঞ্চলটা কোন প্রথম কোয়াড্রেন্টের ভিতরে কি বলতো থাকবে। এটা একদম মুখস্থ কথা, মুখস্থ কথা হলে কিন্তু আমি কিন্তু বুঝাই দিছি, ঠিক আছে? তোমার যদি প্যাচ লেগে জায়গা তো শুধু প্রথম কোয়াড্রেন্টের ভিতরে থাকবে, এটা সমস্যা নাই। এখন দেখো এই যে কমন অঞ্চলটা যে এটা তোমাদের একটু বুঝাই, তোমাদেরকে কমন অঞ্চলটা যে এটা একটু বুঝাই। যেমন আমার এই যে আমার 1 নং রেখা কোনটা দেখো তো, আমার 1 নং রেখা কি বলতো? এটা আমার 1 নং রেখা না বলতো? আমি আগে রেখা, এই যে এই রেখাটা, এটা আমার 1 নং রেখা না? 1 নং রেখা। তাহলে এখন 1 নং রেখা তো, এখন আমি 1 নং রেখার উপরে সবগুলো বিন্দু সমাধান হবেই। এখন এখন এই যে মূল বিন্দু যে দিকে আছে, এই দিকের অঞ্চলটা হবে নাকি বিপরীত দিকের অঞ্চলটা হবে, এখানে নির্ণয় করতে হবে না আমার? এটা নির্ণয় দেখো, আমি মূল বিন্দু বসাবো, এই যে এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল 4 না বলো তো? সরি, লেস দেন অর ইকুয়াল 4 না? লেস দেন অর ইকুয়াল 4, এক্স প্লাস ওয়াই লেস দেন। তোমরা কিন্তু আবার বলি, তোমরা গ্রেটার দেন থাকলে তোমরা কিন্তু এই সিস্টেমে যাবা না, নরমাল দিকে রাখবো। নরমাল দেবা গ্রেটার দেন যদি থাকে তাহলে ওই পাশের গুলো বিপরীত পাশের গুলো হবে, দেন থাকলে দিকের গুলো হবে, কিন্তু তোমরা কিন্তু এই কন্ডিশনে যাবা না। আর বলে এই কন্ডিশনে গেলে কিন্তু অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তোমরা আমার মতো চেক করবা, আমার মতো কি করবা, বেশিরভাগ ক্ষেত্রে দেখবা গ্রেটার দেন হইলে মূলবিন্দু যে পাশে তার বিপরীত দিকে মানগুলো হবে, আর লেস দেন হইলে মূলবিন্দু যে পাশে আছে তার দিকের মানগুলো কি হবে। বেশিরভাগ ক্ষেত্রে এরকম হবে, কিন্তু তারপরেও তোমরা এই কন্ডিশন দেওয়া কাজ করবো না। আমি যেভাবে করছি এইভাবে করলে তোমার কোনো অঙ্ক ভুল হবে না। আর ওই কন্ডিশন দেওয়া তুমি যেভাবে পড়ো, গ্রেটার দেন মানি বিপরীত পাশে আর লেস দেন মানি মূলবিন্দুর পাশে, এইভাবে গেলে অঙ্ক অনেক সময় অঙ্ক ভুল হইতে পারে। আমি তোমাদেরকে এরকম বুঝাইনি, তারপরে আমি তোমাদেরকে মেয়ে করছি। জিরো বসাই তাহলে 0 লেস দেন ইকুয়াল 4 না বলো তো? সত্য কিনা? সত্য কিনা? তাহলে কি দেখো তো এই পাশে মানগুলো হবে কিনা বলো তো? এই পাশে মানগুলো হবে কিনা? এই পাশে মানগুলো হবে, শেষ। এটা নিয়ে সমস্যা আছে কোনো? ঠিক সেভাবে 2 নাম্বার যাও, এবার 2 নাম্বার যাও। 2 নাম্বার কি আছে? 3x প্লাস 80y, এটাও কি লেস দেন ইকুয়াল টু 4 না বলো তো? তাহলে এখানে তো আমি দিতে পারছি 0 লেস দেন ইকুয়াল 4 হয় কিনা? মানে এটা দেখো, মানে এই যে এই 2 নম্বরের অ্যাকাউন্টটা বলো তো, 2 নম্বরের অ্যাকাউন্টটা এটা না বলো? 2 নম্বরের রেখা এটা না, এটা এটা। তাহলে দেখো তো এটার উপরে মানগুলো থাকবে, পাশাপাশি কি এই পাশে মানগুলো না এই পাশে মানগুলো? এগুলো না বলো তো? এগুলো না, এগুলো। খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, বুঝতে পারছো? কিন্তু খেয়াল করে দেখো, এই অঞ্চলটা কি প্রথমটা এক নং সমীকরণ আছে? কিন্তু দেখো এই জন্য কিন্তু এটা হবে না। কি বলছি বুঝছো? তার মানে এই অঞ্চলটা আছে, এই অঞ্চলটা আছে না বলো? দুইটার মধ্যে আছে না?
কিন্তু কিন্তু নিচের গুলো কি ওইভাবে পড়বে, নিচের গুলো কি হবে? আমরা আগেই বলেছি যে মানগুলো কোন প্রথম কোয়াড্রেন্টে পড়বে, মানগুলো কোন কোয়াড্রেন্টে পড়বে। কিন্তু আমার ওই যে একটা একটা সমীকরণ চিন্তা করলে কিন্তু সবগুলো আসবে, এই পাশেও আসবে, কিন্তু পুরাটার জন্য চিন্তা করলে পুরা মানে আমার সম্ভাব্য অনুকূল এলাকাটা প্রথম কোয়াড্রেন্টে। কিন্তু তুমি যদি শুধু একটা রেখা জন্য চিন্তা করো, এটা সব জায়গায় যাবে, সব জায়গায় কি বলতো যাবে। কি বলছি বুঝছো? মানে তুমি যদি এই রেখার জন্য চিন্তা করো তাহলে এই পাশেও আছে সবগুলো মান, সবগুলো মান যাবে। কিন্তু আমার অনুকূল এলাকার চিন্তা করো, সবগুলোকে তখন কম্পেয়ার করবো, তখন প্রথম কোয়াড্রেন্টে থাকবে। কারণ সবগুলোর মধ্যে কি আছে, এক গ্রেটার দ্যান ইকুয়াল 0 আছে, ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল কি আছে, 0 আছে। তাহলে বিষয়টা বুঝছো? এখন এখন আর 3 নাম্বার রেখা আসো, 3 নাম্বার রেখা কোনটা, এটা 3 নাম্বার রেখা না? 3 নাম্বার রেখা কত? এই যে এটা, এই যে এটা, তাহলে এটার উপরে মান গুলো হবে, ঠিক না? তাহলে আরেকটা কি আছে 10x, যে 10x প্লাস যে আমি যদি আমি 0 0 বসে দিলে তাহলে 0 লেস দেন ইকুয়াল 35 হয় কিনা বলো তো? সত্য কিনা? সত্য। 0 লেস দেন ইকুয়াল 30 সত্য। তাহলে মূল বিন্দু দিকের মানগুলো তার মানে দেখো তো এই দিকে আসবে কিনা বলো তো? হ্যাঁ, এই যে এখান থেকে তাহলে বলতো, তাহলে একমাত্র কোন অঞ্চলটা সবগুলোর মধ্যে পড়ছে? বলতো এই অঞ্চলটা সবগুলোর মধ্যে পড়ছে না? এই এখন এটা নিয়ে আর কার কোনো প্রশ্ন আছে কোনো? তাহলে এটা আমার সম্ভাব্য অনুকূল এলাকা। এটা কি বলতো আমার সম্ভাব্য অনুকূল এলাকা। সম্ভাব্য অনুকূল এলাকার মধ্যে কয়টা কৌণিক বিন্দু আছে দেখো তো? এই একটা কৌণিক বিন্দু আছে না? কারণ এটা দেখো তো যে এই রেখাটা তো আমার কন্ডিশনের ভিতরে আছে, এই রেখাটা কন্ডিশনের ভিতরে আছে না? কারণ দুটো আমার কন্ডিশনের ভিতরে রেখা থাকতে হবে, তাহলে কন্ডিশনের ভিতরে এই রেখা দুটো আছে, তাহলে এই রেখা দুটো গিয়ে ইনসার্ট করছে, এটা একটা কৌণিক বিন্দু, এটা কি আরেকটা কৌণিক বিন্দু না? এরপরে দেখো এই যে এখানে একটা কৌণিক বিন্দু আছে না বলো তো? এবারে এখানে একটা কৌণিক বিন্দু আছে না? এখানে একটা কি আছে, কৌণিক বিন্দু আছে না? এই বিন্দুগুলোর নাম দিবা, এই বিন্দুগুলোর নাম কি করে বলতো, নাম দিবা। দেওয়ার পর এরপরে কি করবা, যে এই যে কোন কৌণিক বিন্দুটা কোন 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 সমীকরণের ছেদ বিন্দু সেটা উল্লেখ করে দিবা। বুঝতে পারছো? দেখো এই লেখাটা আমার পছন্দ হয় নাই, তুমি শুধু এই লেখাটা পছন্দ হবে, আমার দ্বিতীয় এই যে আজকে যেটা শিখেছি এই লেখাটা পছন্দ হয়েছে, সুন্দর হয়েছে, তুমি এই লেখাটা লিখবা, ঠিক আছে? আজকে আমরা যে লেখাটা পড়ছি এই লেখাটা সব সুন্দর লেখা হয়েছে, তুমি এই লেখাটা লিখবে, এই লেখা দেখার দরকার নেই। আবার বলে দেখ অঙ্ক পেতে কিন্তু লেখা চেঞ্জ হয়ে যাবে, অঙ্ক পেতে লেখা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। মানে হেরা কিন্তু মানে বইয়ের মধ্যে কি হবে, এক এক অঙ্ক এক এক রকম লিখবে, কিন্তু তোমার দরকার না, তুমি একটা লেখা লিখবে, ঠিক আছে? তাহলে এখন দেখো তো কোন কোন কৌণিক বিন্দুটা কোন কোন রেখা তুমি সেটা বের করবা, শেষ। ফের বের করার পরে এরপরে কি করবা, বিন্দুগুলো স্থানাঙ্ক বের করবা, বিন্দুগুলো স্থানাঙ্ক কি করবা, বের করবা। এটা নিয়ে কোন সমস্যা, এটা নিয়ে কোন সমস্যা আছে? এটা 0 0, এটা কি বলো তো, 0 0, এইটা নিয়ে কোন সমস্যা আছে কোনো? এটা কি সমস্যা নাই কেন, সমস্যা নাই, এটা কি সমস্যা আছে কোনো? এইটা নিয়ে সমস্যা আছে কোনো? এটা এখানে বের করতে পারবো না ওই যেখান থেকে? আর অক্ষ যেগুলো অক্ষকে ছেদ করে সেগুলো তোর সমীকরণ থেকে বুঝতে পারি ছেদবিন্দু কত, বুঝতে পারি না? রেসপন্স করো। যেগুলো অক্ষকে ছেদ করে, যেগুলো অক্ষকে ছেদ করে সেটা আমরা সমীকরণ থেকে বুঝতে পারি ছেদবিন্দু কত। এখন দেখো, এখন এই বিন্দুটা কি অক্ষকে ছেদ করছে, এই বিন্দুটা আর এই বিন্দুটা? সবাই কি শুনতে পাচ্ছ? রেসপন্স করো। এই দুইটা বিন্দু কি আমাকে অক্ষকে ছেদ করছে? অক্ষকে ছেদ করে নাই এই বিন্দুটা। তাহলে এখন দেখো, এখন যদি গণে বের করতে চাও এখানে কিন্তু ভুল হবে, দেখো একদম ক্লোজ বিন্দু না, এখানে যদি গণে গণে বের করতে চাও, হ্যাঁ, এখন এই দুটো বিন্দু তুমি গণে গণে বের করতে চাও তাহলে কিন্তু ভুল হবে। এখানে যে কাজটা করবা, ক্যালকুলেটরের সাহায্যে এই রেখাটা, এই যে এই বিন্দুটার জন্য বি বিন্দুর জন্য এই ক্যালকুলেটরের সাহায্যে এই রেখাটা আর এই রেখাটা সমাধান করবা, তাহলে বিভিন্ন স্থানাঙ্ক পেয়ে যাবা। বুঝতে পারছো? হ্যাঁ, বিভিন্ন দেখো বিভিন্ন ভগ্নাংশ আকার মান আসছে, আমরা কি ভগ্নাংশ আকার মান কি এখান থেকে বের করতে পারবো? ভুল হবে না, আমাদের ভুল হবে না এটা। এই জন্য এই মানটা কিভাবে বের করবা, ক্যালকুলেটর বের করবা, কিভাবে বের করবা? বুঝতে পারছো বিষয়টা? ঠিক সেম ভাবে এটার মানে কিভাবে বের করবা, ক্যালকুলেটরের সমাধান করে বের করবা। বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ, এরপরে আবার এটা আবার বলে আজকে যে অঙ্কটা করাইছি এই অঙ্কের মতো করবা, অঙ্কগুলো এটার মতো করবো না। এরপরে আবার কি করবা, প্রত্যেকটা বিন্দুতে জেড এর মান বের করবা, জেড এর মান বের করবা, জেড এর মান বের করবা, জেড এর মান বের করবা। দেখো এখানে সর্বোচ্চ কোণ বললে সর্বোচ্চ মান কত, এটা সর্বোচ্চ মান, তাই না?
হ্যাঁ, কোন বিন্দুতে বলো তো? সি বিন্দুতে, ঠিক না? আর সর্বনিম্ন মান বের করতে পারলে এই যে এটা সর্বনিম্ন মান বলতো কোন বিন্দুতে? জেড বিন্দুতে, এর এই মূল বিন্দুতে। বুঝতে পারছো? তাহলে এই অঙ্কটা এই ইটার নিয়মে করবো না, আজকে আমরা যে উদাহরণ 2 করাছি 2 এর নিয়মে এই অঙ্কটা করবা, ঠিক আছে? তো এই অঙ্কটা করার দরকার নাই, এটা এই অঙ্কটা করার দরকার নাই, তোমাদেরকে আমি একটা অনুশীলনীতে একটা অঙ্ক দেই। কিন্তু লেখাটা উদাহরণ 2, লেখাটা উদাহরণ 2 ফলো করবা, হ্যাঁ? লেখাটা উদাহরণ 2 ফলো করবা। কোনটা দিবে বলো? 1 নম্বরে দিলে 2 এর 1, 2 এর 1 আর 2 এর 12, 2 এর 1 2 এর 12। তাহলে হ্যাঁ, তো তোমাদের এই দুইটা বাড়ি কাজ আমার কালকের ভিতরে ক্লাসের আগে করে জমা দিবা, ঠিক আছে?